হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের একটি ইউনিক কাহিনীর কোরিয়ান মুভি দেখাতে চলেছি। যে মুভিতে দেখানো হয়েছে একটি ছেলে একটি মেয়েকে প্রচণ্ড ভালোবাসবে, কিন্তু সেই মেয়েটি তাকে ছোট ভাইয়ের মতো মনে করত। তো তোমরা বুঝতেই পারছো মুভিটির কাহিনী কেমনটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো যদি কাহিনীটি পুরো জানতে হয় তাহলে আমার ভিডিওটি পুরো দেখতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা ইয়ং নামের একজন মেয়েকে দেখতে পাই, আর আমরা দেখতে পাই সে একটি মার্ডার কেস নিয়ে খুবই টেনশনে আছে। এমনকি তার সাথে আরেকটি ছেলেও জড়িত ছিল। আর থানায় জিজ্ঞাসাবাদের পর সে বাড়িতে ফিরছিল। আর তাদের সিচুয়েশন আমরা দেখে বুঝতে পারি যে তারা বড় ধরনের একটা সমস্যায় পড়েছে। আর তখনই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আর আমাদের ইয়ংয়ের ছোটবেলার কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি সে তার আঙ্কেলের সাথে দেখা করতে যাচ্ছে। আর তার আঙ্কেল হান নামের একটি ছেলেকে ব্যায়াম করাচ্ছিল। আর তখন তার আঙ্কেল তাকে দেখে বলে, তুমি কি ঘোড়ার পিঠে চড়তে চাও? তখন ইয়ং বলে হ্যাঁ। তো তারপরে তার আঙ্কেল ইয়ংকে হানের পিঠে বসিয়ে দেয়। হান তাকে নিয়ে বুকডাউন বা পুশ আপ করতে থাকে। তো দেখতে দেখতেই তারা বড় হয়ে যায়। আর তারা একসাথে বড় হওয়ার ফলে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়, এবং একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্কও গড়ে ওঠে। এমনকি হানের সাথে যদি অন্য কোনো মেয়ে কথা বলে, হান তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিত, কারণ সে জানতো যে সে যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে ইয়ং তাকে সেই লেভেলের পিটুনি দিবে। পরের দৃশ্যে আমরা দেখি যে ইয়ং এর বাবা তাকে বলছে যে তোমার হাত খরচের জন্য তোমার বাড়তি কোনো টাকা দরকার। আর ইয়ং বলে যে হ্যাঁ অবশ্যই। তখন ইয়ং এর বাবা তাকে কিছু ছবি দেখিয়ে বলে, আমার বন্ধু দেউলিয়া হওয়ার পরে আত্মহত্যা করেছে, এবং তার সাথে তার স্ত্রীও আত্মহত্যা করেছে। এতে তাদের একমাত্র সন্তান ক্রিস একেবারেই একা হয়ে গিয়েছে, আর তাই আমি তাকে দত্তক নিতে চাই। আর এখানে সম্ভবত কোর্টে থেকে এমন নোটিশ থাকতে পারে যে ওকে যে দত্তক নেবে সরকারের কাছ থেকে কিছু টাকা পাবে হয়তো। তো যাই হোক, ক্রিসকে তাদের বাড়িতে আনা হয়। দেখতেই পাচ্ছেন ক্রিস ছোট হলেও অতটাও ছোট নয়, 10-12 বছর তো হবেই। তো এরপর ইয়ং ক্রিসের সাথে কথা বলার জন্য যায়, কিন্তু ক্রিস তো মানসিকভাবে ডিপ্রেশনে ছিল এবং আক্রমণাত্মক ছিল। সে ইয়ং এর সাথে একরকমের খারাপ ব্যবহার করে ফেলে, এমনকি এর ফলে ইয়ং এর হাতও কেটে যায়। মানে ক্রিস মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত ছিল। তো ইয়ং তখন ভাবে যে ওকে কাউন্সেলিং করতে হবে, ওকে স্বাভাবিক করতে হবে। তো এই জন্য সে ক্রিসকে নিজের আপন ছোট ভাইয়ের মতো মনে করে শান্ত করে ফেলে, এবং খুব ভালো একটা বন্ডিং করে ফেলে। এমনকি ইয়ং যেখানেই যেত সে তার সাথে ক্রিসকে নিয়ে যেত। আর ঠিক এভাবে একদিন ইয়ং, ক্রিস আর তার বয়ফ্রেন্ড হ্যাং কোথাও ঘুরতে যায়, কিন্তু হঠাৎ গুন্ডার দল হ্যানকে মারতে আসে। আর এখানে উল্লেখ্য, হ্যানের সাথে গুন্ডার দলের লিডারের একটু ঝামেলা ছিল। তো ওখানে গুন্ডারা যেহেতু অনেকজন ছিল, হ্যান কোনোভাবে তাদেরকে মেরে পালানোর চেষ্টা করে। কিন্তু এরপর এক রাস্তার মোড়ে দুদিক থেকে গুন্ডারা তাদেরকে ঘিরে ফেলে। আর যখন তারা হ্যানকে প্রায় মেরেই ফেলবে, আর তখনই সেখানে পাগলা ক্রিস চলে আসে, এবং তার হাতে আমরা বন্দুক দেখতে পাই। আর এইটা থেকে দলের লিডার হেসে বলে, তুমি কি খেলনা বন্দুক নিয়ে আমাদের মারতে এসেছো? তখন ক্রিস বলে হ্যাঁ অবশ্যই, কারণ এটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক খেলনা বলা হয়। এই কথা বলেই ক্রিস বন্দুকটি লিডারের দিকে নিশানা করে এবং তাকে গুলি করে, যা দেখে লিডার চরম ভয় পেয়ে বসে পড়ে, এবং তার সাথীরাও বসে পড়ে। আর আমরা দেখতে পাই যে গুলি করার পরেও লিডারের কিছুই হয়নি। আর তখন ক্রিস বলে, তোমরা তো একটা খেলনা বন্দুক দেখে ভয় পেয়ে গেলে। আর এই কথা শুনে লিডারের রাগ হয় ঠিকই, কিন্তু ওই সুযোগে ওরা 3 জন সেখান থেকে পালিয়ে যায়। তো ক্রিসের এই সাহায্য করা দেখে ইয়াং আর হ্যান তারা বুঝতে পারে যে ক্রিস অনেক বড় হয়ে গিয়েছে, তাকে এখন সব জায়গায় নিয়ে যাওয়া যায়। আর এরপর থেকে তারা যেখানে যেত তারা ক্রিসকে সাথে নিয়ে যেত। আর এখানে উল্লেখ্য যে ইয়ং ক্রিসকে নিজের ছোট ভাই হিসেবে মনে করলেও ক্রিস তাকে অন্যভাবে দেখত। মানে ক্রিস মনে মনে ইয়ংকে পছন্দ করত। যাই হোক, তারা এভাবে আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। একদিন ক্রিস ইয়ং এর ড্রয়িং বুক, মানে যে বইতে সে আঁকে, সেই বইটি পায়। যেই বইটিতে ইয়ং তার প্রিয় মানুষগুলো ছবি এঁকেছিল। যেহেতু ইয়ং আর ক্রিস একসাথে থাকতো, তাই ইয়ং ক্রিসেরও একটি ছবি এঁকেছিল। আর ক্রিস যখন তার নিজের ছবিটি দেখতে পায়, তখন ওই ছবিটি সে নিজের কাছে রেখে দেয়। এরপর যখন ইয়ং এসে ওই ছবিটি পায় না, তখন ক্রিসকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার ছবিটি আমার কাছ থেকে নিয়ে নিয়েছো? তো এরপর ইয়ং বলে, তোমাকেও আমি আমার মতো
পেন্টিং করা শেখাবো। আর এরপর ইয়ং যখন তাকে আবার পেন্টিং শেখায় তখন ক্রিসের মনে আবারও ইয়ং এর প্রতি একটি ফিলিংস চলে আসে। আর এরপর যখন ইয়ং ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর সে দেখতে পায় ক্রিস তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আর পরের দিন আমরা হ্যানকে দেখতে পাই সে ইয়ংকে বলছে যে কয়েকদিনের জন্য তাকে মিলিটারি ট্রেনিং এ যেতে হবে। মানে ছোটবেলা আমরা দেখেছি যে হ্যান খুব ব্যায়াম করতো, মানে ছোটবেলা থেকেই হয়তোবা তার মিলিটারি হওয়ার শখ ছিল। যাই হোক, এটা শুনে ইয়ং বলে তুমি কি এটা নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছো? হ্যান বলে হ্যাঁ, এটা আমার স্বপ্ন ছিল। আর এটা শুনে ইয়ং অনেক কষ্ট পায় কারণ তারা দুজনকে অনেক ভালোবাসতো। তো হ্যান তখন তাকে দুটি খরগোশের গল্প শোনায়, মানে দুটি প্রেমিক প্রেমিকার গল্প শোনায় যারা অনেক বাধা বিপত্তি পেরিয়েও একসাথে ছিল। আর এই গল্প শুনে ইয়ং কান্না করে দেয়। আর এরপর তারা দুজন একে অন্যকে জড়িয়ে ধরে। এরপরে আমরা দেখি পরের দিন ইয়ং হ্যানকে বিদায় জানার জন্য স্টেশনে আসে। আর হ্যান ইয়ংকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে মিলিটারি ট্রেনিং এর জন্য। ওদিকে হ্যান মিলিটারি ট্রেনিং করতো আর এদিকে ইয়ং হ্যানকে মিস করতো। এইভাবে একদিন ইয়ং মানে নায়িকার পড়ালেখা শেষ হয়। তো রেজাল্টের পর ইয়ং অনেক খুশি ছিল। সে ক্রিসকে জিজ্ঞাসা করে যে চলো একসাথে সিনেমা দেখি। তখন ক্রিস বলে যে তাহলে স্কুল শেষ হলে তুমি আমাকে নিতে আসবে, কারণ ক্রিসের তো আবার স্কুল রয়েছে। যাই হোক, ওদিকে ইয়ং যখন পেন্টিং ক্লাসে ছিল, এটা তো তার শখের ক্লাস ছিল। আর একটু পর ক্রিসের ক্লাস শেষ হলে সে তাকে নিয়ে সিনেমা হলে যাবে, কিন্তু তখনই সেখানে হ্যান চলে আসে। সে কয়েকদিনের জন্য ছুটি পেয়েছিল। আর ওইখানে ইয়ং হ্যানকে দেখে তো পাগল হয়ে যায় এবং সে তাকে সময় দেয়। আর এই জন্য সে ক্রিসের সাথে সিনেমা দেখতে যেতে পারে না। আর এতে ক্রিস অনেক কষ্ট পায়। তখন আমরা দেখতে পাই ক্রিসের হাতে একটা লকেট, আর যেটা সে ইয়ং এর জন্য কিনেছিল। ওই মুহূর্তে আমরা দেখি ক্রিসের কাছে দুটি মেয়ে এসেছে। তার মধ্যে একটি মেয়ে ক্রিসকে অনেক পছন্দ করত এবং গিফটও নিয়ে এসেছিল, কিন্তু ক্রিস তাদের নিষেধ করে দেয় কারণ তার মনে ছিল ইয়ং। যাই হোক, এরপরে আমরা দেখি ইয়ং এবং হ্যান রাতে একটি নির্জন জায়গায় গিয়েছে যেখানে সাধারণত প্রেমিক প্রেমিকারা সময় কাটায়। তারা ভেবেছিল যে এখানে হয়তোবা শুধুমাত্র তারা দুজনই রয়েছে, কিন্তু ক্ষেতের মধ্যে আরো অনেকেই ছিল। এমনকি ওইখানে পুলিশ রেডও দিয়েছে। এখানে পুলিশ দেখে সবাই পালাতে থাকে, কিন্তু হ্যান আর ইয়ং সেখানে বুঝতে পারছে না যে তাদের সাথে কি হচ্ছে। তারা তো এখানে জাস্ট ভালো সময় কাটাতে এসেছিল। তো যাই হোক, এরপর হ্যান এবং ইয়ং ও পুলিশের হাতে ধরা পড়ে। হ্যান যেহেতু মিলিটারি কর্মকর্তা, সেই জন্য মিলিটারির সিনিয়র অফিসার এসে তাকে শাস্তি দেয়। 10 কিলোমিটার দৌড়াতে হয় এবং তারা এই জন্য রেগেছিল যে এক রাতের জন্য ছুটিতে এসে সে এরকম করার সাহস পেল কিভাবে। এরপর হ্যানকে আবারও ট্রেনিং এ নিয়ে যাওয়া হয়। এরপর তারা আবারও আলাদা হয়। আমরা দেখি ইয়ং অনেক মনমরা হয়েছিল। মুহূর্তে ক্রিস এসে তাকে আরো জ্বালায়, বলে যে এটা আমার সাথে তোমার ফিল্ম না দেখার শাস্তি, কথা দিয়ে কথা না রাখার শাস্তি। তো এইভাবে আরো বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে। হ্যান এখন মিলিটারি একাডেমিতে জয়েন করেছে সৈনিক হওয়ার জন্য। এদিকে ইয়ং ও পড়াশোনা শেষ করে একটি জবে জয়েন করেছে, আর এই কারণে সে অনেক খুশি ছিল। আর ইয়ং এর মা বাবা চাচ্ছিল যে খুব শীঘ্রই ইয়ংকে বিয়ে দিতে হবে। আর এইসব কিছু সামনে বসে ক্রিস শুনছে, আর যেটা শুনে তার ভালো লাগছে না। তো যাই হোক, এরপরে আমরা দেখেছি ইয়ং একটি কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি নিয়েছে। কনস্ট্রাকশন কোম্পানি বলতে বোঝায় ব্রিজ বিল্ডিং তৈরি করে এরকম একটা কোম্পানি। তো যাই হোক, ইয়ং এর বস তাকে তার প্রজেক্টের দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ তাকে দিয়েছিল। আর এই জন্য তাকে তার একটি ক্লায়েন্টের কাছে যেতে হয় যে হিউজ টাকা ইনভেস্ট করছে তাদের পেছনে। আর এই ক্লায়েন্টের নাম হচ্ছে কিউ। কিন্তু লোকটিকে ইয়ং এর খুব একটা সুবিধার মনে হয় না, কারণ ওই লোকটি ইয়ং এর সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। যা দেখি ইয়ং পালিয়ে কনস্ট্রাক্টর সাইডে চলে আসে। আর সেখানে এসে সে হ্যানের ছোটবেলার বন্ধু চ্যাংয়ের কাছে যায়। আর সেখানে আমরা দেখি যে জু নামের আরেকজন সুন্দরী মেয়ে আসে, আর সেও নতুন এই কোম্পানিতে জয়েন করেছে। আর সেখানে থাকা সব ছেলেরা তাকে দেখে পাগল হতে থাকে, বিশেষ করে জিয়াং বেশি পাগল হয়ে গিয়েছে এবং সে তার কাছে গিয়ে নিজে পরিচয় দেয়। কিন্তু জু রয়েছে পুরো ফর্মে, সেই জন্য তাকে কোনো পাত্তাই দেয় না। তো এরপর তাদের সেখানে ক্লায়েন্ট কিউ আসে এবং সে জু এবং ইয়ং এর কাছে আসে এবং সে ইয়ংকে তার সাথে যেতে বলে। কিন্তু ইয়ং তার সাথে না যেতে চাইলে কিউ তাকে ভয় দেখায়। তাকে বলে যে তুমি যদি আমার সাথে না আসো তাহলে আমি তোমার কোম্পানির সাথে সকল কন্ট্রাক্ট বন্ধ করে দেবো। ইয়ং এই কথা শুনে ভয় পেয়ে তার সাথে চলে যায়। আর রাস্তায় যেতে যেতে কিউ ইয়ংকে ডিনারের জন্য বলে, কিন্তু ইয়ং রাজি হয় না আর গাড়ি থেকে নেমে যায়। আর এরপর কিউ গাড়ি থেকে নেমে ইয়ংকে তার বাড়ি যেতে বলে, মানে একটু কুপ্রস্তাব টাইপের কিছু করে। আর তখনই সেখানে ইয়ং এর ছোট ভাই ক্রিস চলে আসে এবং সে ইয়ংকে নিয়ে যাওয়ার সময় কিউর দিকে অনেক খারাপ ভাবে তাকায়, মানে সে খুব রাগী নজরে তাকায়। তো এর ফলে আমরা বুঝতে পারি যে ক্রিস অলরেডি বুঝে গিয়েছে কিউ কোন টাইপের মানুষ। তো যাই হোক, কিছুদিন পর কোম্পানির সব কর্মচারীদের পার্টি চলছিল, আর সেখানে জিও এবং চিয়ান নেশাগ্রস্ত হয়ে রোমান্টিক ড্যান্স করছিল। এদিকে ইয়ং হ্যানকে ফোন করে তাদের সব গল্প বলছিল। আর তখনই সেখানে কিউ আসে এবং ইয়ংকে বলে যে তুমি আমাকে পছন্দ করো নাই, সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি। এবং কিউ তার সাথে এমন ভাবে কথা বলতে থাকে যে ইয়ং ভয় পেয়ে পুলে পানিতে পড়ে যায়
এবং তার সারা শরীর ভিজে যায়। আর ওইদিকে পার্টিতে অন্যান্য স্টাফরা যারা ছিল তারা সবাই বাড়ি ফিরে গিয়েছে। আর এরপর ইয়ং তখন একা হয়ে গিয়েছিল। আর তখন এরপর কিউ ইউয়ের সাথে বাজে কিছু করার চেষ্টা করে। আর তখনই ইয়ং এর ছোট ভাই ক্রিস সেখানে চলে আসে আর সেখানে এসে ইয়ংকে বাঁচিয়ে নেয়। আর ক্রিস সেই লোকটিকে বলে যে তুমি ইয়ং এর কাছে আর কোনোদিন আসবে না। আর কিউ বলে কেন, তুমি কি করবে? ক্রিস বলে যে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। আর এরপর তারা বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে এসে ইয়ং ওই লকেটটি পায় যেটি ক্রিস তার জন্য কিনেছিল। তো যাই হোক, ইয়ং না বুঝেই সেই লকেটটি নেয় এবং সে মনে করে এটা হয়তো ক্রিসের গার্লফ্রেন্ডের জন্য। তো এক সময় তারা ফান হিসেবে মজা করতে করতে একজন আরেকজনের উপর এসে পড়ে। আর তখন ক্রিস ইয়ংকে কিস করতে যাচ্ছিল। আর ঠিক ওই মুহূর্তে ইয়ং ক্রিসের কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়। আর তারপর ক্রিস বলে যে আমি তোমাকে ভালোবাসি, যা শুনে ইয়ং পুরোপুরি চমকে যায়। আর এরপর ক্রিস বাইরে চলে যায়। আর এদিকে জু আর চ্যাং একে অন্যের প্রতি অনেক ভালোবাসায় মগ্ন হয়ে গিয়েছিল। পরের দিন জু এবং ইয়ং কনস্ট্রাক্টর সাইটে ছিল। আর ইয়ং এর মাথায় তখন শুধু গতকালকের কথাই ঘুরছিল যে ক্রিস করলো কি। আর তখনই সেখানে হ্যান চলে আসে, মানে মেন নায়ক চলে আসে। এরপর তারা চারজন মানে হ্যান, ইয়ং, জু, চ্যাং একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য যায়। আর সেখানে অনেকগুলো ছেলে জুকে দেখছিল এবং তার সৌন্দর্যের প্রশংসা করছিল। আর তারপর চ্যান বলে যে তুমি এত সুন্দর বলেই সবাই তোমার দিকে তাকায়। আর এগুলো বলে ইভেন ওদের জায়গায় আমি থাকলে আমিও এটাই বলতাম। তখন জু বলে আমি অত সুন্দরীও নয়, এবং এই কথা বলে সে সকলের সামনেই তার নকল ভ্রু এবং মেকআপ ধুয়ে ফেলে। আসলে জু এতটা সুন্দরী ছিল না, সে আসলে মেকআপ করতো সুন্দর দেখানোর জন্য। আর তখন আমরা দেখি যে জু খুব মনমনা হয়েছিল। আর তখন জু চ্যাংকে বলে যে তুমি কি এখন আমাকে পছন্দ করো? আর তখন চ্যাং তার মাথা থেকে চুলগুলো সরিয়ে ফেলে। আসলে বাস্তবে চ্যাংয়ের মাথায় কোনো চুলই ছিল না। আর তখন চ্যাং হেসে বলে যে আমি তোমাকে আগে থেকেই একটা সত্যি কথা বলতে চাইছিলাম। আমার পূর্বপুরুষের বা আমার বাপের দাদার বা তারও দাদার কারোই কখনো মাথায় চুল ছিল না। এটা আমাদের একটি জেনেটিক প্রবলেম। আর আমি এটা ভেবে খুশি যে আমাদের দুজনেরই সমস্যা রয়েছে। আর এইটা দেখে রেস্টুরেন্টে সবাই অনেক হাসছিল। আর এইটা দেখে লজ্জা পেয়ে জু সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা চ্যাংকে দেখি সে হাসতে হাসতে কেঁদেই ফেলে। আর সে বলে যে আমি এমনই, তাতে আমি কি করব? আমার মাথায় চুল নেই, আমি দেখতে সুন্দর না, এতে তো আমার কোনো দোষ নেই। আর তখনই জু আবারও ফিরে আসে এবং ফিরে এসে চ্যানকে জড়িয়ে ধরে। আর এটা দেখে সেখানে থাকা সবাই তাদের জন্য হাততালি দেয়। তো যাই হোক, এরপরে আমরা দেখি হ্যান আর ইয়ং একটি বাগানে আসে। আর তখন হ্যান ইয়ংকে একটি আংটি দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। তখন তারা দুজন অনেক খুশি হয় এবং হ্যাং বলে যে আমার জব পার্মানেন্ট হওয়ার পর আমি তোমাকে বিয়ে করব। তো এরপর বাড়ি ফেরার পর আমরা ইয়ংকে দেখি সে অনেক খুশি ছিল এবং সে তার ছোট ভাই ছিল ক্রিসকে খাওয়ার জন্য ফোন করে যে একসাথে খাবে। আর তখন ক্রিস তাকে বলে যে আমি কি তোমার সাথী বা পার্টনার হতে পারি? আর তখন ইয়ং বলে আমরা দুজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, ছোটবেলা থেকে সবসময় আমি তোমার সাথে ছিলাম, আর আজও আছি, ভবিষ্যতেও থাকবো। আর আমি মনে করি তুমিও তাই করবে, কিন্তু আমার মনে কিন্তু সবসময় হ্যানই থাকবে, আর তুমি আমার কাছে ছোট ভাই হিসেবেই থাকবে। তো এই কথা শুনে ক্রিসের অনেক রাগ হয় আর সে তখনই ফোনটা কেটে দেয়। আর সে মনে মনে এটা ভেবে অনেক কষ্ট পায় যে সে ইয়ংকে পাবে না। তো এরপরে আমরা অনেক বড় একটি পার্টি দেখি যেটা ইয়ং এর অফিস থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। আর সেখানে জু, চ্যাং এবং ইয়ংও গিয়েছিল। তো ইয়ং সেখানে গিয়ে জানতে পারে যে এই পার্টিটি তাদের ক্লায়েন্ট কিউ এর বাবা অ্যারেঞ্জ করেছে, এবং এটাও জানতে পারে যে কিউ নাকি তার বাবার আপন ছেলে নয়। আর এটা জানার পর ইয়ং তার কাছে গিয়ে অনেক মজা করে, মানে তাকে ক্রিটিসাইজ করে যে সে এত পার্ট নাই কেন। তো এই বিষয়টা কিউ এর খুবই খারাপ লাগে, মানে তার ইগোতে লাগে। আর এর প্রতিশোধ নেওয়ার জন্য কিউ ওয়েটারকে দিয়ে ড্রিঙ্কস এর মধ্যে কিছু ওষুধ মিশিয়ে দেয়। আর ওই ড্রিঙ্কসটি ইয়ং এবং তার বন্ধুদের দেওয়া হয়, যেটা খেয়ে ইয়ং এর বন্ধুরা বাইরে যেতে পারলেও ইয়ং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর এরপর কিউ ইয়ংকে তার ঘরে নিয়ে যায় এবং জোরপূর্বক তাকে রেপ করে। এই ঘটনার পর ইয়ং মানসিকভাবে ভেঙে পড়ে এবং বাড়ি ফেরার পথে তার শুধুমাত্র ওই ঘটনার কথাই মনে পড়ছিল, কিন্তু ঘরে এসে সবকিছু ভেবে সে ঘরের সবকিছু ভেঙে ফেলছিল। আর তখনই ক্রিস দরজা ভেঙে ইয়ং এর কাছে আসে এবং তাকে শান্ত করে। আর ক্রিস ইয়ং এর শরীরের আঘাত দেখে বুঝতে পারে যে তার সাথে কি হয়েছে। আর এ দেখে ক্রিস অনেক পাগল হয়ে যায় আর সে দ্রুত গাড়ি বের করে কিউ এর বাড়িতে যেতে চায়। তার লক্ষ্য ছিল একটাই, যে সে আজ কিউকে মেরেই ফেলবে। কিন্তু ইয়ং জানতো যে ক্রিস কেমন রাগী, তাই ইয়ং ক্রিসকে থামানোর চেষ্টা করে, কারণ ক্রিস যদি তাকে মেরে ফেলে তাহলে তো সে খুনি হয়ে যাবে এবং তার জেল হবে। কিন্তু ক্রিস কারো কথা শোনার পাত্রী নয়, সে সরাসরি অফিসে গিয়ে কিউকে গুলি করে মেরে ফেলে। আর এরপর ইয়ং সেখানে গেলে সে ইয়ংকে রেখে বাইরে চলে আসে, কারণ একটু পরে পুলিশ চলে আসবে। আর ক্রিস ইয়ংকে সেখানে রেখে পালিয়ে যায় আর বলে তুমি শান্তিতে থাকতে পারো। মানে খুনের দায় নিয়ে তো ক্রিস চলেই গেল আর কিউকেও মেরে দিল, আর এখন শুধুমাত্র ইয়ং এবং হ্যান রইল।
আর কিছু সময় পর আমরা দেখতে পাই যে গুলি লাগার ফলে কিউ কিন্তু আহত হয়েছিল, কিন্তু তবুও সে মরেনি। আর ওইদিকে ইয়ং এর পেটেও কিউ এর বাচ্চা চলে এসেছে, মানে ইয়ংও প্রেগনেন্ট হয়ে গিয়েছে। কি হলো ব্যাপারটি যে একদিকে ক্রিসও অ্যাটেম্প টু মার্ডারে আসামি হয়ে গেল, যার জন্য তার যাবজ্জীবন জেল হতে পারে, আর অন্যদিকে তার পেটেও বাচ্চা চলে এসেছিল। তো এই জন্য ইয়ং ক্রিসকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নেয় যে আমার যেটা হয়ে গিয়েছে দেখি ক্রিসকে বাঁচানো যায় কিনা। এই কথা ভেবে সে কিউ এর বাবার সাথে একটা ডিল করে। ডিলটা হচ্ছে যে সে কিউকে বিয়ে করবে, কিন্তু এর বিনিময়ে ক্রিসের উপর থেকে সব মামলা তুলে নিতে হবে। কিন্তু এটা কোনোভাবে শোনার পর ক্রিস দ্রুত সেখানে যায়, আর ওইদিকে হ্যানও এগুলো সব জেনে গিয়েছে, আর সে মিলিটারি একাডেমি থেকে ফিরে এসেছে। আর তখন আমরা দেখি যে ইয়ং এর বাবা মা বলছে তুমি ওকে ভুলে যাও, এটাই সবচেয়ে ভালো হবে। কিন্তু হ্যান এটা মেনে নিতে পারছিল না, কারণ সে ইয়ংকে অনেক ভালোবাসতো। আর ওইদিকে ক্রিস করেছে কি যে কিউ এর বাবার কপালে বন্দুক ঠেকিয়ে বলছে ইয়ং এর কাছ থেকে দূরে থাকতে, তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। এরপর ক্রিস ইয়ংকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায় তাকে অ্যাবর্শন করানোর জন্য, কিন্তু ইয়ং অ্যাবর্শন করানোর জন্য প্রস্তুত ছিল না। সে ভাবছিল আমার জীবন তো শেষ, অন্তত ক্রিসকে বাঁচানো যাক। তখন ক্রিস বলে যে আজ একজনের প্রাণ যাবে, কিন্তু এই বাচ্চা যদি জন্ম হয় তাহলে আমাদের 3 জনের প্রাণ যাবে, তাই প্লিজ আমি যেটা বলছি সেটা শোনো। তো তারপরে আমরা দেখি যে এই সিনেমার মেন নায়ক হ্যান কিউ এর কাছে যায়, আর সেখানে কিউ হ্যানের অনেক টিটকারি করে, কারণ কিউ এর কাছে অনেক টাকা রয়েছে। আর তখন হ্যান তাকে আঘাত করে বলে যে তোর জীবনে যখন খুশি আসবে তখনই তুই মনে রাখবি যে সেই সময় আমি আসবো তোর জীবনে তোর খুশি কেড়ে নিতে। আর এরপর হ্যান রাস্তায় এসে পাগলের মতো কান্না করতে থাকে, আর এই পুরো দৃশ্যটা অনেক কষ্টকর ছিল। আর এরপরে আমরা দেখি ইয়ং অ্যাবরেশন করেছে, আর অ্যাবরেশনের পর ইয়ং এর সাথে দেখা করতে ক্রিস আসে, এবং ইয়ং বলে যে যা হয়েছে সব আমার ভুলের জন্য হয়েছে, কিন্তু ক্রিস বলে না, এতে তোমার কোনো দোষ নেই। আর ইয়ং যখন ঘুমিয়ে পড়ে, আর তখন আমরা দেখি ক্রিস ইয়ং এর পাশে একটি চিঠি রেখে চলে গিয়েছে। আর এরপর ইয়ং যখন ঘুম থেকে ওঠে, আর তখন সে ওই লেটার পড়তে থাকে, আর সেখানে লেখা ছিল যে ইয়ং আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, আমার খুব ভয় হয় তোমাকে ছেড়ে দিতে, কিন্তু আমাকে এটা করতেই হবে। আর আমি এখন নিজে পুলিশের কাছে যাচ্ছি আত্মসমর্পণ করার জন্য, যাতে তোমার ওই শয়তানটিকে বিয়ে করতে না হয়, কিন্তু তুমি ততদিন আমার জন্য অপেক্ষা করবে যতদিন আমি জেল থেকে ফেরত না আসি। তো পরের দিন ক্রিস পুলিশের কাছে যাচ্ছিল আত্মসমর্পণ করার জন্য। তখন সে শুধুমাত্র ইয়ং এর সাথে তার সারা জীবনে কাটানোর কথাগুলো ভাবছিল, আর এদিকে ইয়ংও সবকিছু মনে করে কান্না করছিল। তো তার কিছুদিন পর যখন ক্রিস মার্ডারের জন্য গ্রেপ্তার হয়, আর এদিকে কিউর নামে ধর্ষণের মামলা করেছিল, যার ফলে কিউরের 10 বছরের জেল হয়, এবং কিউয়ের এসব কুকর্তি সবার সামনে চলে আসে। আর কিউয়ের বাবাও কিউয়ের উপর থেকে মুখ ঘুরিয়ে নেয়। আর এদিকে আদালতে ইয়ং ধর্ষণের মামলা করার কারণে ইয়ং এর কিন্তু সমাজে একটা মানহানি হয়, এমনকি ইয়ং এর বাবা মাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু এত কিছু হওয়ার পরেও হ্যান কিন্তু এখনো ইয়ং এর সাথেই ছিল। আর এদিকে ক্রিসের সাথে কেউ দেখা করতে না গেলেও শুধুমাত্র ইয়ং তার সাথে দেখা করতে যেত, আর সেখানে ইয়ং ক্রিসকে বলে যে আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। আর সেখানে ওরা দুজন অনেক কান্না করে। আর তখন সেখানে ক্রিস বলে যে আমি শুনেছি পৃথিবীতে 2 ধরনের সুখ আছে, প্রথমত দুজন একসাথে থাকা, আর দ্বিতীয়টা হচ্ছে কারো বিশ্বাসের আশায় বেঁচে থাকা। আর তারপর আমরা দেখি যে ইয়ং সবার থেকে দূরে চলে যাচ্ছিল, আর হ্যান তখন তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু ইয়ং হ্যানকে তাকে ভুলে যেতে বলে, কারণ সে বলে যে আমরা সময়কে বদলাতে পারবো না, বর্তমানে যেটা হয়েছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। বর্তমানে সবকিছু বদলে গিয়েছে, কারণ একসময় আমরা দেখেছিলাম যে হ্যান যাচ্ছিল ট্রেনে করে, আর ইয়ন তাকে এগিয়ে দেওয়ার জন্য এসেছিল, কিন্তু এখন ইয়ন চিরদিনের জন্য চলে যাচ্ছে, আর হ্যান তাকে বিদায় দেওয়ার জন্য এসেছে। তো হ্যান এতে অনেক কষ্ট পায়, আর সে অনেক ভেঙে পড়ে। তো এরপরে সিনেমার লাস্টে আমাদের দেখানো হয় ক্রিসকে স্ক্রিনে দেখাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইয়ং বলছে ক্রিস আমি তোমার জন্য অপেক্ষা করব, এবং আমি তোমাকে আমার থেকে দূর যেতে দিব না, এবং আমরা সবসময় একসাথে থাকবো। আর তখন আমাদের ক্রিসের চোখে পানি দেখানো হয়, কারণ ক্রিস এবং ইয়ানের দেখা করার জন্য একটা লম্বা সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কারণ ক্রিসের 7 বছরের জেল হয়েছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো সিনেমাটি শেষ হওয়ার পরে আমরা সার সম্পর্কে যেটা বুঝতে পেরেছি যে আমরা বর্তমান সময় বুঝতেই পারবো না যে ভবিষ্যতে কি হতে চলেছে। আপনার কাছে যেটা অসম্ভব আপনি কল্পনাও করতে পারবেন না যে ভবিষ্যতে আপনার কাছে সেটাই একমাত্র সম্বল হয়ে দাঁড়াবে। তো এই সিনেমা দেখে বুঝতে পেরেছেন যে সত্যিকারের ভালোবাসা কিন্তু বর্তমান পরিস্থিতির কাছে হার মানছে। বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি মুভিতে যদি কোনো নাম ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।